আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে, সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে, হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। কয়েকদিনের মধ্যেই 16 ডিসেম্বর আসবে, নানা দিবস আসতেই থাকবে। 31শে ডিসেম্বর আসবে, 25শে মার্চ আসবে, 21শে ফেব্রুয়ারি আসবে। আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করব? আওয়ামী লীগ আমলে যেভাবে পালন করতাম ঠিক সেইভাবে পালন করব? আওয়ামী লীগের দিবসগুলোকে তাদের রাজনীতির বয়ান তৈরিতে কাজে লাগাইছিল। তাইলে আজকে যখন আমরা এই নতুন বাংলাদেশে এই দিবসগুলোকে পালন করব, তখন আমরা কি সেই আওয়ামী বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করব? দর্শক, আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও দেখাবো, আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। কয়েকদিনের মধ্যেই 16 ডিসেম্বর আসবে, নানা দিবস আসতেই থাকবে। 31শে ডিসেম্বর আসবে, 25শে মার্চ আসবে, 21শে ফেব্রুয়ারি আসবে। আমরা সেই দিবসগুলোকে কিভাবে পালন করব? আওয়ামী লীগ আমলে যেভাবে পালন করতাম ঠিক সেইভাবে পালন করব? আওয়ামী লীগের দিবসগুলোকে তাদের রাজনীতির বয়ান তৈরিতে কাজে লাগাইছিল। তাইলে আজকে যখন আমরা এই নতুন বাংলাদেশে এই দিবসগুলোকে পালন করব, তখন আমরা কি সেই আওয়ামী বয়ানের অধীনে থেকে সেই দিবসগুলো পালন করব? প্রশ্নগুলো খুব জরুরি, এর উত্তরগুলো জানার দরকার ছিল, উত্তরগুলো খোঁজার দরকার ছিল আমাদের বর্তমান সরকারের। কিন্তু তারা তো সেটা করবে না। তারা আওয়ামী বয়ান ভাঙার জন্যে, আওয়ামী শাসনের উত্তরাধিকার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বিযুক্ত করার জন্য কিছুই করবে না। তারা ফারুকের সিনেমা উদ্বোধন করবে, প্রিমিয়ার শোতে যাবে, কারণ তারা আওয়ামী সংবিধানের অধীনে সেই পুরানো ব্যবস্থাকে বহাল রাখার চেষ্টা করে যাচ্ছে। আমাদের লড়াই আওয়ামী বয়ানকে ধ্বংস করে দেওয়া, জয় বাংলা করে দেওয়া। কেন আওয়ামী বয়ানকে ধ্বংস করা দরকার? আওয়ামী বয়ান একেবারে ধ্বংস না হইলে আওয়ামী লীগ নামে হোক বেনামে হোক আবার ফিরে আসবে। যে কোনো রাজনীতি টিকে থাকে তার বয়ানের উপরে। এবং এই রাজনৈতিক বয়ানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে হিস্টোগ্রাফি। আমাদের নতুন হিস্টোগ্রাফি দরকার, যা আওয়ামী বয়ানকে ভেঙে নতুন হিস্টোগ্রাফি, ইতিহাসের নতুন বয়ান তৈরি করবে। সেটাই আগামী দিনের রাজনীতি হয়ে উঠবে। নয়া রাজনীতি তৈরিতে নয়া হিস্টোগ্রাফি তৈরি এটা গুরুত্বপূর্ণ, কারণ এইটা বিদ্যমান রাজনৈতিক সামাজিক কাঠামো ভাঙা এবং নতুন কাঠামো গঠনের জন্য একটা ভিত্তি সরবরাহ করে। কেন হিস্টোগ্রাফি জরুরি, এটা আসেন আর একটু বিস্তারিত আলাপ করি। এই নতুন হিস্টোগ্রাফি প্রতিষ্ঠিত ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে। প্রচলিত ইতিহাস ক্ষমতাসীন শ্রেণী বা গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের ইতিহাস লেখা হয়েছিল আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে, এবং এই ইতিহাসে অনেকেই থাকছে উপেক্ষিত। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন নিজে ইতিহাস লেখে, বয়ান লেখে, আর যখন ক্ষমতায় থাকে না তখন সিপিবি, প্রথম আলো তার বয়ান লিখে দেয়। আওয়ামী আমলে যে গল্পগুলো উপেক্ষিত ছিল, নয়া হিস্টোগ্রাফি, নয়া ইতিহাসের বয়ান, এই উপেক্ষিত গল্পগুলোকে তুলে ধইরা বিদ্যমান রাজনৈতিক বয়ানের সীমাবদ্ধগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে। 2 নাম্বার হইতেছে ইতিহাসের বিকল্প ব্যাখ্যা মানুষের মনে জাতির আত্মপরিচয়ের বোধ জাগ্রত করে এবং এর ফলে একটা পরিবর্তনের প্রেরণা দেয়। 3 নাম্বার হইতেছে যে নয়া রাজনীতি গড়ে তুলতে হইলে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। নতুন দৃষ্টিকোণ থেকে ইতিহাস লেখার মাধ্যমে একটা জাতি, গোষ্ঠী তাদের সংস্কৃতি এবং মূল্যবোধের নতুন সংজ্ঞা দিতে পারে, যা রাজনীতিকে শক্তিশালী ভিত্তি দেয়। 4 নাম্বার হচ্ছে ইনসাফ, এটার পুনঃপ্রতিষ্ঠা। নয়া হিস্টোগ্রাফি সামাজিক এবং ঐতিহাসিক অবিচারগুলোকে, বেহিনসাবিগুলোকে চিহ্নিত করে দেয়, দেখায় দেয় কোথায় কোথায় ভুল, এবং ইনসাফের ভিত্তিতে নতুন রাজনৈতিক সমাজ, রাজনৈতিক পরিসর তৈরির পথ দেখায়। এইটা ঐতিহাসিকভাবে মজলুম জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করে দেয়। 5 নাম্বার হইতেছে ভবিষ্যতের দিশা নির্ধারণ। নয়া রাজনীতি শুধুমাত্র বর্তমান সমস্যাগুলোর সমাধান না, ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনাও বটে। একটা নয়া হিস্টোগ্রাফি অতীতের ভুল এবং সাফল্য বিশ্লেষণ কইরা ভবিষ্যৎ রাজনীতির একটা পথচিত্র, একটা মানচিত্র, একটা পথরেখা তৈরি করতে সাহায্য করে। এবার আসেন আমরা 16 ডিসেম্বরকে নতুন আলোকে দেখি, নয়া হিস্টোগ্রাফি রচনা করি।
16ই ডিসেম্বরকে আমরা কোন লাইটে দেখব, কোন কোন জিনিস আমাদের 16ই ডিসেম্বরের আওয়ামী বয়ানের মধ্যে উপস্থিত ছিল না, কোন কোন জিনিস লুকায় রাখা হয়েছিল, কোন কোন জিনিস আমাদের জানা দরকার, প্রশ্ন করা দরকার। আসেন সেই আলাপ শুরু করি। প্রথম প্রশ্ন, 16ই ডিসেম্বর ঢাকা দখল করলো কে? বাংলাদেশ বাহিনী না ইন্ডিয়া? 16ই ডিসেম্বরে অরোরার কাছে আত্মসমর্পণ করে নিয়াজি। 16ই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া। তাহলে বিজয়টা হলো কার? একই সাথে তো বাংলাদেশ আর ইন্ডিয়ার বিজয় হইতে পারে না। ইন্ডিয়ার নাকি বাংলাদেশের বিজয় হইল? ডিসেম্বরে যৌথ বাহিনী গঠিত হয় 3রা ডিসেম্বরে ভারত এবং বাংলাদেশের বাহিনীকে নিয়ে। কারণ 3রা ডিসেম্বর পাকিস্তান পশ্চিম রণাঙ্গনে ভারতের মাটিতে পাকিস্তান আক্রমণ চালায়। তাহলে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ চালাবে, পশ্চিম রণাঙ্গনে আক্রমণ চালাবে। পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গড়ে তুলে পূর্ব পাকিস্তানকে কেন আক্রমণ করতে হবে? পাকিস্তান কোথায় কোথায় আক্রমণ করছিল? ভারতের ভিতরে কাশ্মীর অঞ্চলে আক্রমণ করছিল, জম্মু এবং কাশ্মীরের সীমান্ত এলাকায় ভারী গোলাবর্ষণ করছে এবং সেনা আক্রমণ চালাইছিল। পাঞ্জাব অঞ্চলে আক্রমণ করছিল, পাঞ্জাবের বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা হয়েছিল। অমৃতসর, পাঠানকোট, জলন্ধরের মতো কৌশলগত স্থাপনাগুলোতে আক্রমণ করছিল পাকিস্তান। রাজস্থানে আক্রমণ করছিল, রাজস্থানের বর্ডার এলাকাগুলোতে পাকিস্তান আক্রমণ চালায়। যেমন লঙ্গেওয়ালা অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছিল এবং যা ভারতীয় বাহিনী প্রতিহত করছিল। এরপরে গুজরাটে পাকিস্তানি নৌবাহিনী গুজরাটের উপকূল অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করছিল। এইবার আমার প্রশ্ন, আজকে যারা সামরিক নেতা আছেন, সামরিক বাহিনীর জুনিয়র অফিসার আছে, এমনকি সৈনিকেরা আছেন, তারা বলেন তো, একটা প্রশ্নের উত্তর দেন তো। 3রা ডিসেম্বর যদি পশ্চিম রণাঙ্গনে ভারত পশ্চিম পাকিস্তানে আক্রমণ রচনা করত, যেটা লজিক্যাল, কারণ ওই দিক থেকে তো আক্রমণটা হয়েছে, তাই না? তাহলে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতো না যুদ্ধ করে সহজে? বাংলাদেশ জয় করত বাংলাদেশের বাহিনী এবং এটা সামরিকভাবে খুবই সহজ একটা সমাধান ছিল, সহজ একটা কৌশল ছিল। তাহলে কেন পশ্চিম রণাঙ্গনের আক্রমণের বদলা হিসাবে পূর্ব পাকিস্তানে, পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনী গঠন করে পাকিস্তানকে পরাজিত করতে হলো? এইখানেই লুকায় আছে আমাদের ঐতিহাসিক ভুলের সূত্র। 16ই ডিসেম্বর ঢাকার পতন হয়েছে, পাকিস্তানের পতন হয়েছে। আমরা সাহায্য করছি, বাংলাদেশের বিজয় হয় নাই। আমরা এই প্রসঙ্গে ফিরে আসব। আর একটা বিষয় একটু আলোচনা করে দিই, বিজয় দিবস আসলে কবে? বিজয় দিবস 16 তারিখ না 22শে ডিসেম্বর? 22 তারিখ তাজউদ্দিন ঢাকায় ফেরে, প্রবাসী সরকার ঢাকায় ফেরে। তার আগের 6 দিন বাংলাদেশ শাসন করছে কে? ইন্ডিয়া শাসন করছে। আওয়ামী লীগ বিদেশিদের হাত থেকে ক্ষমতা নিছে 1971 16 ডিসেম্বর, নিয়াজে আত্মসমর্পণ করে জেনারেল অরোরার কাছে। তৎকালীন পূর্ব পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, সেটা নিয়ন্ত্রণ আসে পুরোপুরি জেনারেল অরোরার হাতে। যুদ্ধ জয়ের পরে যখন জেনারেলের কাছে আর এক জেনারেল, পরাজিত জেনারেল আত্মসমর্পণ করে, তখন ওই ভূখণ্ড ওই বিজয়ী জেনারেলের অধীনে আসে এবং বাই ডিফল্ট ওই জায়গায় সামরিক শাসন থাকে। জেনারেল অরোরা বাংলাদেশের প্রথম সামরিক আইন প্রশাসক। 22শে ডিসেম্বর প্রবাসী সরকার দেশে ফিরে দেশের শাসনভার গ্রহণ করে অরোরার কাছে থেকে, মানে ইন্ডিয়ার কাছে থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে তাজউদ্দিন কেন ইন্ডিয়ারে পারমিশন দিল বাংলাদেশের ভেতরে ঢোকার? বাংলাদেশের বর্ডারে তো পাকিস্তান ইন্ডিয়ারে অ্যাটাক করে নাই, করছিল কি? তো ইন্ডিয়া যে আসলো বাংলাদেশের ভিতরে, পূর্ব পাকিস্তানের ভিতরে, ইন্ডিয়ান আর্মি কি বাংলাদেশ আর্মি সরকারের আন্ডারে যুদ্ধ করতে ঢুকছে? তা তো করে নাই। এবং এই সময়ে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশে বড় ধরনের বিমান হামলা চালাইছিল। আপনি এই সংবাদটা দেখেন, 8 ডিসেম্বর প্রকাশিত হয়েছে। 7ই ডিসেম্বরে বোমা বর্ষণের সংবাদ, ঢাকা শহরে নাপাম বোমা মারছিল ইন্ডিয়া বেসামরিক এলাকায়। নাপাম বোমা মারার প্রয়োজন ছিল, তাও সিভিলিয়ান অঞ্চলে। যে নাপাম বোমা ফেলা ভিয়েতনামের মাটিতে আমেরিকা তামা করে দিছিল, সেই ঘৃণিত নাপাম বোমা ঢাকা শহরে ফেলা হয়েছিল বাংলাদেশের মাটিতে। আর একটা প্রশ্ন, 6 ডিসেম্বর তারিখে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ভারত স্বীকৃতি দিছিল। তাইলে একটা স্বাধীন সার্বভৌম দেশে বোমা বর্ষণের আগে 7 তারিখে পরের দিন ইন্ডিয়া কি প্রবাসী সরকারের পারমিশন নিছিল? নেয় নাই। বোমা বর্ষণের পারমিশন নিছে 13 তারিখে জায়গা, যখন ঢাকার পতন প্রায় নিশ্চিত। 13 ডিসেম্বর কলকাতায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনের সঙ্গে কয়েকজন ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেনারেল সাক্ষাৎ করিয়া ঢাকা শহরে পাকিস্তানিদের বিভিন্ন স্থাপনায় বোমা বর্ষণ এবং তৎকালীন গভর্নমেন্ট হাউসে বোমা বর্ষণের অনুমতি চাইছিল। তাইলে 7 তারিখে বিনা অনুমতিতে একটা স্বাধীন সার্বভৌম দেশে কে বোমা মারছে? নাপাম বোমা ইন্ডিয়া মারছে।
কেউ কোনোদিন প্রশ্ন করছে? করে নাই। ইন্ডিয়ান আর্মি তো বাংলাদেশ আর্মির আন্ডারে যুদ্ধ করতে ঢাকায় ঢোকে নাই, বরং বাংলাদেশ আর্মি ইন্ডিয়ান আর্মির অধীনে থেকে ইন্ডিয়ান আর্মিকে পথ দেখায় নিয়ে আসছে, ইন্ডিয়ান আর্মির অধীনে যুদ্ধ করছে। এবং এই জন্যই জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করছে অরোরার কাছে, ওসমানীর কাছে করে নাই। তাহলে বাংলাদেশের এই ভূখণ্ড ছিল ইন্ডিয়ান আর্মির হাতে অধিকৃত অঞ্চল, যেই অধিকৃত অঞ্চলে তারা আওয়ামী লীগকে ক্ষমতাসীন করে দিয়ে চলে যায়। ভারতের সেনাবাহিনীর হাত থেকে ক্ষমতা নিছে ইন্ডিয়া। 23-24 সালে যদি হাসিনারে খেপে দিতে আমরা যদি পাকিস্তানের ডাকতাম, তার লগে ইন্ডিয়ার এই ঢুকতে দেওয়ার তফাৎ কি? কোনো তফাৎ নাই। তাহলে 16 ডিসেম্বর কি আসলে? 16 ডিসেম্বরের পতাকা উড়ানো শুধু একটা দিবসের আনুষ্ঠানিকতা না, এইটা আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে থাকা এক গভীর প্রশ্নের জবাব। বিজয়টা আসলে কার ছিল? পাকিস্তানের পরাজয়ে আমরা কতটা স্বাধীনতার আলো ছুঁইতে পারছি, আর কতটা ভিন্ন এক আধিপত্যের ছায়া আচ্ছন্ন হয়েছি। আমরা পাকিস্তানি মিলিটারির শাসন থেকে ইন্ডিয়ান মিলিটারির শাসনে গেছি। এই প্রশ্নগুলা একদিন মিথ্যার নিরাপত্তাকে ভাঙ্গা চুরমার কইরা দিবে। এটাই নতুন হিস্ট্রিগ্রাফি। আমরা কি সেই দিনগুলোকে সেইভাবেই পালন করব যেভাবে আওয়ামী লীগ তাদের রাজনীতির ভিত্তি তৈরি করছিল, নাকি নতুন ভাবে ভাবতে শিখবো 16 ডিসেম্বর, 22 ডিসেম্বর, এমনকি 21 ফেব্রুয়ারি বা 25 মার্চ এই সমস্ত দিনগুলোতে কিভাবে একটা স্বাধীন জাতি তার প্রকৃত পরিপূর্ণতা খুঁজে পায়, সেইটা আমাদেরকে খুঁজে দেখা উচিত না? 16 ডিসেম্বর একদিকে ভারতের বিজয় দিবস, যা ভারতীয় সামরিক অভিযানের বিজয় গাথা, অন্যদিকে মুক্তিগামী মানুষের সংগ্রামের রক্তে লেখা এক অপূর্ণ গল্প, যেই গল্প পূর্ণতা পায় 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং শাসনভার গ্রহণ করে ভারতীয় সেনাবাহিনীর হাত থেকে। তাহলে আমাদের বিজয়ের ইতিহাস কি সত্যি 16 ডিসেম্বরে শেষ হয়, নাকি নতুন ভাবে শুরু হয় 22 ডিসেম্বর? আওয়ামী লীগ যে বয়ান দিয়ে নিজেদের ইতিহাস লিখছে, তা ধ্বংস না করলে আমরা স্বাধীনতা বলতে যা বুঝি তার প্রকৃত অর্থে আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না। আওয়ামী স্বাধীনতার বয়ান, বিজয়ের বয়ান ভারতীয় সামরিক মিত্রতার চিত্রায়নে বাধা, যেখানে আমাদের আত্মপরিচয় ভিন্ন এক পরাশক্তির দাসত্বে আবদ্ধ। আমাদের কাজ সেই পরাধীন বয়ানকে ভেঙ্গা সত্যিকারের স্বাধীনতার গল্প লেখা, একটা নতুন হিস্ট্রিগ্রাফি যা আমাদের ইতিহাসের প্রত্যেকটা উপেক্ষিত কণ্ঠকে তুলে ধরবে। আমাদের শপথ হোক, আমরা 22 ডিসেম্বর থেকে আমাদের বিজয়ের নতুন অধ্যায় শুরু করব। 22 ডিসেম্বর হবে স্বাধীন বাংলাদেশের অভিষেক। 16 ডিসেম্বর ঢাকার পতন, পাকিস্তানের পতন। 16 ডিসেম্বর বিজয় নয়, বরং 22 ডিসেম্বর হবে সেই দিন যেদিন বাংলাদেশের মাটি তার প্রকৃত শাসক পাইছিল। ইতিহাসের এই পুনর্গঠন হবে সেই বিপ্লবের প্রথম ধাপ, যা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ চিরতরে রুখা দেবে। আমরা জানি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, কিন্তু আজকের লড়াই শুধু একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা না, এটা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামো তৈরির প্রশ্ন, নতুন রাষ্ট্র তৈরির প্রশ্ন, নতুন বন্দোবস্ত তৈরির প্রশ্ন। এই শাসন কাঠামো হবে এমন যা ভারতীয় আধিপত্য বা আওয়ামী বয়ানের বেড়াজাল ভেঙ্গা সত্যিকারের মুক্তিকামী রাজনীতির পথ দেখাবে। 24 শহীদের প্রতি আমাদের আজকের শপথ হোক, তাদের অসমাপ্ত বিপ্লবকে আমরা সম্পন্ন করব। আমাদের রক্ত দিয়ে লেখা হবে আর এক নতুন ইতিহাস, নতুন স্বপ্ন। বিপ্লবের সেই বিউগল বাজবে যা একদিন শহীদের কানে পৌঁছাবে। আমরা শহীদদের আহ্বান জানাবো, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শহীদেরা আমার, তোমরা শান্তিতে ঘুমাও। যেই মাটিকে ভালোবাসতে সেই মাটিতে মিশে থেকে সেই মাটিতে কান পেতে থাকো। এই মাটিতে আমরা একদিন না একদিন আবার বিজয়ী হয়ে বিপ্লব বিজয়ের বিউগল ধ্বনি পৌঁছায় দেব। সেই দিনের অপেক্ষায় তোমরা শুধু থেকো। ইনকিলাব জিন্দাবাদ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। কিছু ইউটিউবার আছে, তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই, আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না, ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে, এই অবস্থা। হ্যাঁ, ওটা কাপড় যদি উদাম করেন না, উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে। কারণ কি, হিটটা ঠিক জায়গা মতো হয়েছে। আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে, ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন,
তাদের তো গায়ে লাগবেই, তাই না? এক এক আসামির তদবির করে 1 কোটি 1.5 কোটি 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, তো করতে সমস্যা কোথায়? শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম। তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম, এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই, আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 3-4 কোটি টাকা নিয়ে এসছে, চ্যানেল 24-এ চাকরি করা অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইত। তো মনে করতাম ওইরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন। কথা তো বলেন চিবায় চিবায়, বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। আর সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি। আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছি। আমি একদমই লজ্জাবোধ করিনি। আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন, একদম লজ্জা করিনি, লজ্জা, কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন, আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার, তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে হয়, যে ছোট জব, এটা খারাপ লেগেছে। তো আপনারটাই করি, শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি। অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশে এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই, সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকায় যারা আসেন নিউ ইয়র্কে, তারা আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। তো নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত। তো সাহায্য দিত, যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? হ্যাঁ, কথা বলতে বলতে শুনি তার বক্তব্যটা, শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি। আপনার এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো বস। এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরা না, আমার হয়ে গেছে কি গড়ে হলি বল, সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। প্রায় 10 বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই, এটা হইলো একটা। এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাইরে চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাইরে কিরকম কি দেন? ওরা দিতাম প্রায় 1000 টাকা দিতাম ওদের, মানে প্রতি মাসে। হ্যাঁ, তো ওইটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক কারণ কি, রকম। মানে শাহেদ আলমের বরাদ্দ এত বেশি থাকতো কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। এই হচ্ছে আমাদের শাহেদ আলম। শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আরেকটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম।
সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। তো বিশাল বড়লোকি এক ভাবসাব। তো বড়লোকিটা টাকা পয়সাটা আসলো কোথেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম। সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ, তোর বউয়ের কোথায় কোন ইনকাম, তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনির হায়দারের বাইরে বল যে তোরে নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি, দেখায় তারপরে তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম। ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম, ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করব না। দ্যাটস আই অ্যাম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবি। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস, অনেক মানুষজন আপনারা, এটা সুশীলদের বক্তব্য, আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো। নো, যেই ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইসা, তারপরে জবাব পাবি কি। সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা, তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস, কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো, নিজের মনে করো যে বিশাল বড় সুশীল। তো তুই সুশীল মনে কইরা তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তুই যে বেডির সাথে থাকিস, এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপরে আকাম কইরা ধরা পড়ে তোরে থানায় নিয়ে বিয়ে পড়াইছে, পাবলিকে ধইরা তোরে বিয়ে পড়াইছে, প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির এই করছিস। তুই এগুলি আমাদের শিখাইস? নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর, ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি। তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না। ব্যক্তিগত আক্রমণ না, দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত, আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধীর ইয়ে করতো, হিন্দুদের বাড়িঘর হামলা করত, হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে। এসব আসিফ নজরুল লিখেছে। শুধু যে লিখেছে তা না, আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে। যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয়। আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয়, ও বলবে মিথ্যা, আমি এটা প্রমাণ করব। সো দেলোয়ার হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড, যে বিচার, এই বিচার যদি নাকি আবার পুনঃ তদন্ত হয়, এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয়, আসিফ নজরুল সেটার আসামি হবে। অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন, ব্যস্ত, এটা কি ব্যক্তি আক্রমণ না? নিজামী হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে, এটা ব্যক্তি আক্রমণ না? তাও মিথ্যা কথা, আমরা তো মিথ্যা বলি নাই। এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে, আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের, বহু আগের এই রেকর্ড, প্রায় 10 বছর আগের। সে তার বউয়ের সাথে, তখন তার বউ আরেকজনের ঘরের বউ, তার সাথে আপনার এই সংসার করছে, সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না, তোমার জ্বর হয়েছে, এখন আমি আসবো কি না, এসব নিয়ে কথাবার্তা বলে। সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে, এটা হচ্ছে প্রশ্ন। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন করলাম, এগুলো জানা দরকার। দেখেন 5 তারিখে যে ঘটনা, 5 তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন, এটা একটা বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কি কারণ ছিল। আওয়ামী লীগ, ইন্ডিয়া, এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে, আমরা এতদিন ধরে যা বলছি, যেসব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, গুমের শিকার হয়েছিল, আলেমদেরকে যা করা হয়েছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারা, এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে। আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাই বোধহয় এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি। আসিফ নজরুল আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করেছে। আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল, দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া, তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম
যে তার কিছু অডিও রেকর্ড, এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে, আমি ছাড়ি নাই এটা। তো সে এটা জানতে পেরেছে। কিভাবে জেনেছে? আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে। তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার, তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে, আপনি কিন্তু এটা করেন না, আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন, সাবধানে চলেন, আপনার ট্যাপে ট্যাপে ফেলতে পারে, সো একটু সাবধানে চলাফেরা করেন। তারা সাবধান করে দিয়েছে। নাম বলে দেই, কনক সারোয়ার। আমি কনক ভাইকে পাঠাই, কনক ভাই ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ। তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন, নিজেদের ইয়ের ভেতরে এগুলি কি, যে অনেক আগে প্রেম করতো, পরকিয়া করতে, এগুলি এখন বলে লাভ কি। তো কনক ভাই তাকে সাবধান করে। দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন, বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম। এরপরে সে ফোন করলো। ফোন করার পরে আমি বললাম, আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই, আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস, এই সেই, হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো। তো আমি ফোন করেছে, যেহেতু ফোন আবার করেছে বলি, ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে, মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে। তো আমি নিয়ে কথা বললাম। তখন আমারে জিজ্ঞেস করলো কি সমস্যা, কি ভাই বলেন, কি কি হয়েছে, কি লাগবে কি, আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা যায়, চলেন মিলেমিশে কাজ করি, দেশে আসেন, কি সমস্যা, কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে পড়ে আছে, আপনি লাইভে বলছেন, এটা ঠিক করে দেই। তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না, আপনি যদি পারেন আপনার আমি পাসপোর্টের, সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে। তা আমি বলছি স্যার আপনার যে পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই, আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন, আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো। তো এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আপনি 5 তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম, আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয়। এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ। তার 3 দিন পরে সে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে। এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে? যেই হোক, আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না, বলতে পারেন যে ডক্টর ইউনূসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে। তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয়, আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায়, আবার ওই দিন এটাও বলেছে, নাম্বার দিল আমাকে, নাম্বার দিয়ে বলল যে ইলিয়াস, নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে, মনির হায়দার ভাই আরও প্রায় 10 দিন আগে দিয়েছে, ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে। আমি ফোন করি নাই তারে, সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করে। তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক। এখন আসিফ নজরুলের যখন ফারুকীকে করলো, এরপরে তো আর কোনো কথা নেই। আচ্ছা, তার আগে আসিফ নজরুল, প্রথম আলো, তারপরে কালবেলা, এদেরকে নিয়ে আমি নিউজ করলাম, 2টাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে। ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন, অনেক পলিটিশিয়ান, সবার আগে মাপ চাই, আমি জামাতের আমিরের কাছে মাপ চাই, ওনাকে আমি খুব সম্মান করি, উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে, কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না, কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল। আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক, এটা বর্ণনা, এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই, তখন তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব, এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম। এর বাইরেও বিপি নুরুল হক, নূর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন, ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না। তো আমি তাদেরকে একই কথা বলেছি, আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে, সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি। আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা, আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে করতে পারবেন না। আমার কয়েকটা পয়েন্ট আছে, ওই পয়েন্ট যতদিন না হবে, যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে, আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো। অতএব সেটা কি, সেটা হচ্ছে বিডিআরের জওয়ানদের সবাইকে ছাড়তে হবে, বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। 21শে অগস্ট গ্রেনেড হামলা, এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না, ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে, ওইটা নতুন মামলা হবে, এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার। আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে, আপনারা এটার অনুসন্ধান করেন, আপনিও জানেন এটা কারা করেছে, আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে, আমি সেটা নিয়ে কাজ করছি, এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা। অতএব আপনি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, তারপরে উদিচি, নারায়ণগঞ্জ বোমা হামলা, যেই ঘটনা, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড, এগুলো সব
বিচার হইতে হবে খুব দ্রুত। এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে। আজকে 2024 সালের ডিসেম্বর মাস, আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা। অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না, মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ, সব কিছুতে কাজ চলছে, এটা চলছে ওটা চলছে, ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ। বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে, কাকে খুশি করার জন্য? এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে। তো সব এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই, আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ। সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না। ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই, তথ্য পাই, ওটা দেওয়া সম্ভব না, ফেরাউন ওইটার হেদায়েত হওয়ার দিন শেষ। কিন্তু সে কথার কথা বলছি, শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে, আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম, এখনো বলছি। অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া। এই দেশের যত সমস্যা, সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া। যত কিছু সমস্যা, সব সমস্যা ইন্ডিয়া বাধায়। অতএব তাদের এটার বিচার করতে হবে। কারা কারা, কোন কোন সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনী এদেশে বিচারের উঠছে না, তাদের বিচার করতে হবে। কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল? শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল, এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আরো অনেকে আছে, তাদেরকে ধরতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে, তাদের বিচার করতে হবে, দ্রুত তাদেরকে ধরতে হবে। এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না, কখনোই যাবে না। কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই? আরে বেটা, উবার চালাই, সমস্যা কোথায়? তোর মতো ভিক্ষা করি রে, তোদের মতো চুরি করি, চুরির টাকা আমার পকেটে ঢুকাই। ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো, তাও নিউ ইয়র্কে না, ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো। জায়গার নাম বলতে বলেছে, কই কিনবেন ওই জায়গার নাম বলেন। ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না। আমার কথা বলায়, আমার স্টাইলে আমি কথা বলে, আমার কথায় কারো পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। কত মানুষ ভাই কত কিছু বলতেছে, এত কিছু শোনার টাইম আছে নাকি? ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে, কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই। একজন মেসেজ পাঠিয়েছে, হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্রী গালাগালি করেছে, এটা মুখে উচ্চারণ করছে না, বিশ্রী গালাগালি। কিরে ভাই, আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো কে? একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে 1-1.5 বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায়। আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই, আমার এত মানে সময় নাই। এখন আমি কি করবো? আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছেন আমি ধরতে পারিনি, একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে, বা একজনের সাথে কথা বলছে, আরেকজনকে বলছে, আরেকজন কল করেছে আরেক ফোনে, বলছে ভাই একটু পরে কল দিচ্ছি। ওনার সাথে 1 ঘন্টা কথা বলেছে, ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে, আমি কল করতে পারিনি। এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয়, অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, একা মানুষ। অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত। সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে, ভাই আপনাকে অনেক ভালোবাসি, ভাই আপনার সাথে কথা বলতে চাই, ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন, প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন। সব শেষ লিখেছে, যা জঘন্য গালাগালি সব দিয়েছে। আমার দোষটা কি বলেন তো? আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই, ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেই নাই, এটাই হচ্ছে দোষ। এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু। ভাই আমি তো পলিটিক্স করব না, আমি বিপ্লব করতে এসেছি। এখানে যেটা করি না এটা বিপ্লব করি। এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো খারাপ পরিস্থিতি বলেন, ভালো পরিস্থিতি বলেন, যেই পরিস্থিতিতেই হোক, এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব। আমাদেরকে কেনা যাবে না। আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।